চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। স্বাভাবিকভাবেই সকাল থেকে বিভিন্ন ঘটনা উঠে আসছে, বিভিন্ন খবর আসছে যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু বিভিন্ন সন্ত্রাসের চিত্র। এবং রায়গঞ্জে তো দেখা গেল প্রার্থীর দাদা, কৃষ্ণকল্যাণীর দাদা, তিনি একেবারে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে যাচ্ছেন ভোটারদের নিয়ে। দেখো, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে, আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে তৃণমূল, আর উল্টো দিকে দাঁড়িয়ে বিভিন্ন নির্বাচন, বিশেষ করে আমি দেখেছি পঞ্চায়েতের কথা বলতে পারো, পৌরসভার কথা বলতে পারো, উপনির্বাচনের কথা বলতে পারো, সেটা শান্তিপূর্ণভাবে হবে এটা পশ্চিমবঙ্গের একজন মানুষও বিশ্বাস করে না। এটা পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতা, এবং প্রত্যাশিতভাবেই এই তৃণমূল কংগ্রেসের আমলে এই চারটে উপনির্বাচন হচ্ছে সদ্য লোকসভা নির্বাচনের পরে। এই নির্বাচনেও সেই ঘটনায় দেখতে পাচ্ছ। এবং তুমি যদি যেটা কথাটা দিয়ে শুরু করলে যে বিক্ষিপ্ত হবে কিছু হিংসার ঘটনা, আমি তো ঘুরি কথাটা অন্যভাবে বলবো যে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আর ওই বলতে পারো যে তৃণমূল তার যা কালচার, সেই কালচারটাই সার্বিকভাবে চলছে। কিন্তু আমি এই উপনির্বাচন সম্পর্কে আরও একটা কথা বলতে চাই। দেখো, তৃণমূল কংগ্রেস এই সদ্য 1 মাসও হয়নি ব্যাপক জয় পেয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের হয়তো সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়েই নির্বাচিত করেছে। তারপরে এই চারটে বিধানসভা নির্বাচন, এই চারটে বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসকে মানুষ হারিয়ে দেয়, তবুও কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা কিন্তু পড়ে যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন এবং এই ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই থাকবেন। এবং কয়েকদিন আগে যখন নির্বাচনে ব্যাপক জয়, তারপরেও একটা নির্বাচন একটু তারা দায়িত্ব নিয়ে যখন জিতেছে, জেতা মানে হচ্ছে তার দায়বদ্ধতা এবং দায়িত্বতা এবং সহিষ্ণুতা অনেক বাড়ে। তারপরেও কেন একটা নির্বাচন করতে পারছে না, চারটে মতো বিধানসভার উপনির্বাচন করতে পারছে না? এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতা, তার লজ্জা। রাজ্যে আমরা দেখলাম, দেখছি এখন একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। এবং বিশেষ করে তৃণমূলের দলের আশ্রিত কিছু গুন্ডা, এরকমই শব্দবন্ধ ব্যবহার করতে হচ্ছে আমাকে, এরকম অভিযোগই উঠে আসছে যে তারা পাড়ায় পাড়ায় এরকম বিচারালয় তৈরি করেছে, তারা বিচার করে থাকে এবং এরকমভাবে শাস্তি দিয়ে থাকে। স্বাভাবিকভাবে গণপিটুনির ঘটনায় কিছুটা সাধারণ মানুষ এরকমভাবেও ঘটেছে যে চোর সন্দেহে, কোথাও ছেলে ধরা সন্দেহে, কিন্তু রাজনৈতিক বিভিন্ন কারণেও দেখা যাচ্ছে। কীভাবে দেখছো এখন এই বিষয়টাকে? দেখো, আজকে 2024 সালের এই জুলাই মাসে এসে এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে তো একটু পিছনের দিকে ফিরে যেতেই হবে। কারণ এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে 2011 সালে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতা এসছে। এবং আমরা এই গত 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং আমরা বলতে শুনেছি যে তিনি গুন্ডাকে কন্ট্রোল করেন। আজকে 13 বছর পরে দেখা যাচ্ছে যে গুন্ডারাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কন্ট্রোল করে। আবার এ রাজ্যের মানুষ এ চিত্রও দেখেছে, একদম মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার কিছুদিন পরই 2011 সালে জগদ্ধাত্রী পুজোর সময় এই দক্ষিণ কলকাতার একটা পুজোরকে কেন্দ্র করে দুই দল দুষ্কৃতীদের মধ্যে গণ্ডগোল, এবং ওই সংশ্লিষ্ট এলাকার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল। এবং যেই গুন্ডাগুলোকে গ্রেপ্তার করেছিল তাদের কেউ কেউ হচ্ছে শাসক দল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। স্বয়ং মুখ্যমন্ত্রীকে থানাতে গিয়ে ওই গুন্ডাদেরকে ছাড়িয়ে আনতে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, পশ্চিমবঙ্গের গুন্ডারা দেখেছে। এবং সেদিনই একটা চিত্র পরিষ্কার হয়ে গেছে এ রাজ্যের গুন্ডা, ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যালদের কাছে, যে তৃণমূল কংগ্রেস সরকারটা হচ্ছে গুন্ডা, ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যালদের সরকার। তারা বিপদে পড়লে স্বয়ং মুখ্যমন্ত্রী থানাতে চলে যাবে, আর এই মুখ্যমন্ত্রী নিজে গুন্ডা কন্ট্রোল করে। সুতরাং একদম দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে পড়েছে। এবং স্বাভাবিকভাবেই পুলিশ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারে না, কারণ নবান্ন থেকে, ক্যামাক স্ট্রিট থেকে কোনো নির্দেশ নেই। তৃণমূলের নেতাদেরকে দেখলে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়ে। স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা ভেঙে গেছে। এবং এই পাড়ায় পাড়ায় কোথাও জেসিবি, কোথাও এই তোমার জয়ন্ত সিংরা, কোথাও শাহজাহানরা, কোথাও হামিদুলরা, তারা পাড়ায় পাড়ায় প্যারালাল একটা বিচার ব্যবস্থা শুরু করেছে। এবং তার শিকার হচ্ছে প্রতিদিন গোটা রাজ্যের মানুষ, যেখানে বিচার ব্যবস্থাটাকে ওরা ভেঙে ফেলেছে, আইনটাকে নিজের হাতে নিয়ে ফেলেছে। এই ব্যবস্থার পরিবর্তনটাই তো পশ্চিমবঙ্গের মানুষ চাই। এটারও একটা সাম্প্রদায়িক দিক খুঁজে পাচ্ছে বিজেপি। তারা বলছে এই শরীয়ত আইন, যেটা অবশ্যই চোপড়ার বিধায়ক তিনিও বলেছেন যে মুসলিম রাষ্ট্রের আইনে এটা রয়েছে। চোপড়ায় যেভাবে মহিলাকে রাস্তায় ফেলে মারা হলো আমরা দেখলাম, শরীয়ত আইন লাগু করা হচ্ছে এই রাজ্যে। আচ্ছা, এটা কি সামাজিক ব্যাধি এই যে মারধরটা, নাকি সত্যিই এটার কোনো সাম্প্রদায়িক দিক দেখা উচিত? কি মনে করো? দেখো, বিজেপির যেটা কাজ, সে বিজেপি সেটা খুঁজবে।
আবার ওই তৃণমূলের হামিদুলরা যারা আছে, হামিদুলদের এই মন্তব্য বা ওই কলকাতার মেয়র ববি হাকিমদের মন্তব্যতেই বিজেপিকে অনুপ্রাণিত করে বা উৎসাহিত করে তাদের এই সমস্ত কথাবার্তা বলতে গেলে। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এক কথায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ভেঙে গেছে। পশ্চিমবঙ্গ পরিচালিত করছে একদল শাহজাহানদের মতো গুন্ডারা, জেসিবিদের মতো গুন্ডারা, হামিদুলদের মতো মানুষরা। তাই এই সমস্ত প্রতিফলন হচ্ছে। আজকে একটা ঘটনা ঘটছে, তারা ঠিকঠাক শাস্তি পাচ্ছে না বলে তারা উৎসাহিত আর একটা জায়গায় ঘটনাই ঘটাচ্ছে। এইটা হচ্ছে আসল ঘটনা। কিন্তু এই বিজেপি কি বলছে? বিজেপির শাসনে গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদী, অমিত শাহদের ক্ষমতায়, যোগী আদিত্যনাথদের ক্ষমতায় আসার পরে গোটা ভারতবর্ষে মব লিঞ্চিংয়ের ঘটনা কীভাবে বেড়েছে। 1 লাখের কথা গোটা ভারতবর্ষের মানুষ এখনও ভোলেনি। মালদার একজন শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়ে তাকে কিভাবে পিটিয়ে মারা হয়েছে। এই সময়ে বিভিন্ন চিত্র উঠে এসেছে যে বিভিন্ন সংখ্যালঘু প্রান্তিক মানুষ, তাদেরকে জয় শ্রীরাম না বললে রাস্তায়, ট্রেনে, বাসে তাদেরকে আক্রমণ করা হয়েছে। তাই বিজেপির আসলে এই ধরনের কথাবার্তা বলবার কোনো এখতিয়ার আছে বলে আমার মনে হয় না, নেই। কারণ এই বিজেপি আর তৃণমূল, এই রাজনৈতিক দলগুলো হচ্ছে এই ধরনের পলিটিক্সের মধ্যে যে ক্রিমিনালাইজেশন, এই ক্রিমিনালাইজেশনকে এরা উৎসাহিত করে। কারণ এদের দলগুলো এই গুন্ডাদের দ্বারা পরিচালিত হয়, গুন্ডারাই হচ্ছে এদের সম্পদ। আর দুর্ভাগ্যের হলেও সত্যি কথা, এ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন বলে বড় বড় দাবি করেন, কিন্তু চোপড়ার যে বিধায়ক হামিদুল ইসলাম, এই ভদ্রলোক এই কথা বলবার পরেও তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারল না। এর আগেও আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের আরেকজন বিধায়ক তৃণমূলের শোকজ বলতে গেলে অন্য কথা বলতে হয়। গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে স্যান্ডোগেঞ্জির বুক পকেটেও যা, তৃণমূলের শোকজ সাসপেন্ড হচ্ছে একই জিনিস। সেটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এই 10-12 বছর এই অভিজ্ঞতা তাদের হয়ে গেছে। এই শুধু হামিদুল বলে তো নয়, আমরা কয়েকদিন আগে দেখলাম কলকাতার মেয়রকে বলতে, আমরা দেখেছি নির্বাচন চলাকালীন অবস্থায় মুর্শিদাবাদের একজন তৃণমূলের বিধায়ককে কী ধরনের মন্তব্য করতে। এই ধরনের মন্তব্যের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল কোনো রকম স্টেপ নেয় না। তার মধ্য দিয়ে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই তুলনামূলক সাম্প্রদায়িক রাজনীতির মধ্য দিয়ে বিজেপিকে পুষ্ট করছে, সাম্প্রদায়িকতাকে পুষ্ট করছে। তো যেখানে এরকম ইস্যু, জিনিসপত্রের দাম ভোটের পরে আমরা দেখছি লাগাম ছাড়া আকাশ ছোঁয়া দাম, মোবাইলের রিচার্জের দাম যেভাবে বেড়ে গেছে, এই তো পুঁজিবাদের বিরুদ্ধে আপনারা লড়াই করেন, আপনারা আন্দোলন করেন। তাহলে যেখানে এই সাম্প্রদায়িকতাটাকে মূল ইস্যু, যখন শাসক দল, বিরোধী দল তারা এটা নিয়ে আলোচনা করছে, তাহলে আপনাদের তো আরেকটা বিরোধী দল হিসেবে একটা দায়িত্ব যে মূল ইস্যুগুলোকে সামনে আনা। তো আপনাদের আন্দোলন কোথায়? দেখো, একটা জিনিস হচ্ছে খুবই স্পষ্ট কথা, সদ্য কিছুদিন আগে ভারতবর্ষের গণতন্ত্রের সবথেকে বড় নির্বাচন হয়েছে এবং এই রাজ্যের বুকে আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বামপন্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই রাজ্যের বুকে আমরা শূন্য হয়েছি, একটাও নির্বাচনে আসন আমরা জিততে পারিনি। এবং পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিতভাবে হয়তো চেয়েছিলেন, তাই তৃণমূলের বিপুল একটা জয় হয়েছে। আবার গোটা ভারতবর্ষের প্রেক্ষাপটে যদি তুমি দেখো যে নরেন্দ্র মোদী তার আসন সংখ্যা কমলেও আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। এখন এই রাজনীতিতে নির্বাচনী লড়াইয়ের মধ্য দিয়ে যদি কেউ ক্ষমতায় ফিরে আসে মানে তার সমস্ত রকম অন্যায় অত্যাচার করবার রাইট ভারতবর্ষের মানুষ, দেশের জনগণ তাদেরকে দেয় না। অর্থাৎ নির্বাচনে জিতলেই সব পাপ মাপ হয়ে যায় না। আমরা নির্বাচনের আগেও একটা কথা স্পষ্টভাবে বলছিলাম, বিভিন্ন সভা সমিতিতে বলছিলাম, এবং একটা নির্বাচন থেকে আরেকটা নির্বাচনের মাঝে যে 5টা বছর থাকে সেই সময়ও আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে বলেছি। এবং এখনও নির্বাচনের পরাজয়ের পরে এখনও আমরা একটা জিনিস বলছি যে এ দেশের বুকে, এ রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেসের মতো দল, বিজেপির মতো দল, এই ধরনের দলগুলো আসলেই প্রতিদিন মানুষের দৈনন্দিন জীবনযাত্রার যে সমস্যাগুলো, যন্ত্রণাগুলো, এই যন্ত্রণা হতে পারে যে এখন পশ্চিমবঙ্গের বুকে কিছুদিন আগে আলুর দাম ছিল 20-22 টাকা, সে আলুর দাম এখন 30 পার হয়ে গেছে। তেলের দাম, তারপর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, পেট্রোল ডিজেলের দাম, তো মোবাইলের রিচার্জের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, এই যন্ত্রণাগুলো, পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে, মানুষের হাতে কাজ নেই, খালি হাতে কাজ নেই, ভুখা পেটে ভাত নেই, এই বিষয়গুলো তৃণমূল জিতেছে বলে তো হারিয়ে যায়নি, বিজেপি জিতেছে বলে তো এই জিনিসগুলো মানুষের মধ্যে, এই জিনিসগুলো যে ভারতবর্ষের মাটিতে যে সত্য, সেই সত্যগুলো তো অসত্য হয়ে যায়নি। তৃণমূল এবং বিজেপি, ওদের রাজনীতি হচ্ছে এটাই যে ওরা এই ইস্যুগুলো, এই যন্ত্রণার কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্যই এরা সাম্প্রদায়িক রাজনীতিকে অনেক সামনের দিকে নিয়ে আসে। কিন্তু এর বাইরেও তো একটা চিত্র এই ভারতবর্ষের বুকে আছে, বিভিন্ন জায়গায় চিত্র ফুটে উঠেছে। যে একটা জিনিস তোমাকে তো মানতে হবে যে এই গত 1 বছর ধরে
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি গোটা ভারতবর্ষের মানুষকে এমন একটা চমক, এমন একটা স্বপ্ন দেখাতে শুরু করলো যে অযোধ্যায় রাম মন্দির হওয়ার সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের দরিদ্র জনতার সমস্ত যন্ত্রণা ক্ষোভ নাকি মিটে যাবে। এরকম একটা এমন একটা স্বপ্ন দেখানো শুরু করেছিল। ভারতবর্ষের একটা অংশের মানুষ সেই উন্মাদনা নিশ্চিতভাবে মেতেছিল। কিন্তু দেখো, রুটি রুজি যন্ত্রণা, এই যন্ত্রণাগুলো হচ্ছে কতটা মানুষেরকে আঘাত করে বলে ওই অযোধ্যায় রাম মন্দির যে জায়গাটা আছে, সেখানকার যে লোকসভার আসন ফৈজাবাদ, সেখানের শোষিত মানুষ, সেখানকার অত্যাচারিত মানুষ, নিপীড়িত মানুষ, সেখানকার বঞ্চিত মানুষ, এই মূল্যবৃদ্ধি, বিভিন্ন কাজ নেই হাতে, এই যন্ত্রণার মানুষ, তারা কিন্তু বিজেপিকে হারিয়ে এই বার্তাটাকে দিয়েছে যে মন্দির মসজিদের রাজনীতির বাইরে গোটা ভারতবর্ষের মানুষ কষ্টে আছে, যন্ত্রণায় আছে, তাদের দিকে তাকাও। এবং একই কথা পশ্চিমবঙ্গের বুকেও বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে একটু একটু করে এই অপশাসনের বিরুদ্ধে, এই শোষণের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে।